না, ধন্যবাদ। আপনার এই সুপারিশ তো দিয়েছেন, আমি যেটি দেখলাম যে 47টা পয়েন্টে সুপারিশ আছে। তো 7টা পয়েন্টের সুপারিশের ভিতরে বেশিরভাগ আছে মানে দুর্নীতির দমন আইনের সংস্কারের বিষয়টা খুব সামান্য, তার সাথে বেশি আছে দুর্নীতি দমনের পারিপার্শ্বিক অবস্থা তৈরি করার ব্যাপারেও কিছু তারা বলেছেন। যেমন ধরেন যে আমি দেখলাম যে আহ দেশে যাতে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে না পারে এবং আহ ক্ষমতার অপব্যবহার করে উপার্জন করতে না পারে, সেরকম একটা অনুচ্ছেদ সংবিধানে সংযোজনের কথা বলছেন। ভালো, সেটা যদিও আমাদের সংবিধানের অনুচ্ছেদে 20 অনুচ্ছেদে এখনো সেটি আছে, কিন্তু তারপরেও তো আমাদের সেই সংস্কৃতি তৈরি হয়নি। অনুপার্জিত আয় ভোগ করার কথা, মানে যাতে না পারে সেরকম ব্যবস্থা রাষ্ট্র করবে এরকম কথা বলা আছে, কিন্তু সেটা তো বাস্তবে আমরা দেখি যে প্রতি বছর কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। তো এবং কে কত বিত্ত তৈরি করতে পারে তার কোনো লিমিট, সীমারেখা নেই। যে যতটা গাড়ি যতটা বাড়ি করতে পারে, কোনো অসুবিধে দেখা যায় না, কোনো বাধা নেই। তা এখন এনারা এখানে কি ব্যবস্থা করবেন, শুধুমাত্র সংবিধানে ওইটুকু লেখাতেই তো সেটুকু হবে না। তাহলে সেখানে মাত্রা দিতে হবে যে কত দূর পর্যন্ত সম্পত্তি ভোগ অর্জন করা যাবে, সেটা একটা থাকার কথা, মানে লিমিট, সেটা তো নেই। তারপরে ধরেন বছর বছর যে কালো টাকা সাদা করার যে আমাদের রেওয়াজ প্রতি বাজেটে, সেটার বিরুদ্ধেও তারা বলেছেন যে এই চর্চা বন্ধ করতে হবে। তারপরে আমাদের দেশে জিনিসটা নেই, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত আর কি। তো সেটাও তারা বলেছেন। এরকম অনেকগুলো বিষয় তারা দুর্নীতি আহ বিরুদ্ধে একটা পরিবেশ তৈরি করার মতন করে কিছু সুপারিশ দিয়েছেন, সেগুলো ভালো যদি সেটা হয়। আর একটা জিনিস ইম্পর্টেন্ট দিয়েছেন দুদকের আইনের ক্ষেত্রে, যে বেসরকারি পর্যায়েও এখন ঘুষের কারবার চলে। বেসরকারি পর্যায়েও ধরেন বেসরকারি স্কুল কলেজ এইসবগুলোতে নিয়োগের ক্ষেত্রে এবং আরো অনেক জায়গায় এরকম ব্যাপার আছে। সেইটা আমাদের যে পেনাল কোডে ঘুষের আইন, সেটাতে বেসরকারি পর্যায়ের এই সমস্ত ঘুষকে অন্তর্ভুক্ত করে না। শুধুমাত্র সরকারি কর্মচারীর যে অবৈধ লেনদেন অফিসে, সেটাকে ঘুষ হিসেবে ধরা হয়। তো তারা এই বেসরকারি পর্যায়ের ঘুষটাকেও অন্তর্ভুক্ত করতে চাইছেন। সেটা একদিক দিয়ে ভালো, সেটা হওয়াই উচিত আমি মনে করি। এটা খুবই ভালো সুপারিশ করেছেন। আবার অন্যগুলো তো আছেই, যেটা আপনি বলছিলেন যে কমিশনের রাজনীতি মুক্ত, রাজনৈতিক প্রভাব মুক্ত কমিশনার নিয়োগের ক্ষেত্রে, মানে দুদকের ক্ষেত্রে, তো সেইখানে তারা বলেছেন যেটা বিদ্যমান আছে এখন, সেটা হচ্ছে যে একটা বাছাই কমিটি থাকবে, সেই আছে, সেটাকে তারা নাম দিচ্ছেন এখন সুপারিশে যে বাছাই ও পর্যালোচনা কমিটি হবে। সেটি আগে 5 সদস্যের ছিল, এখন তারা 7 সদস্যের সুপারিশ করছেন। সেই 5 সদস্যের মধ্যে আপনার মন্ত্রিপরিষদ বিভাগ সচিব ছিল, তারা সেই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে এইবারে বাদ দিচ্ছেন। নতুন করে অন্তর্ভুক্ত করছেন হচ্ছে আপনার একজন বোধহয় নারী থাকবেন, আর একজন আপনার আহ দেওয়া হচ্ছে যে এখানে বলছেন যে, একটু আমি দেখে নিই। জি, বলছেন যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মনোনীত একজন প্রতিনিধি থাকবে, আবার সংসদ নেতার মনোনীত একজন প্রতিনিধি থাকবে, আর প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত দুর্নীতি বিরোধী সুশাসনের কাজে অভিজ্ঞ একজন নাগরিক থাকবে। এরকম তারা সুপারিশ করছেন। এইটাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগে যেটি ছিল, সেটি হচ্ছে যে বাছাই কমিটি নাম পেত হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নাম দেয়া হতো, তার মানে সরকার থেকেই ধরেন 5 জন নেওয়া হলে 20 জনের নাম সরকারি নিয়ে যেয়ে দিত। সেই সরকারের সরবরাহকৃত নামের মধ্যে থেকে বাছাই কমিটি আবার আপনার হয়তো দেখা যাবে 5 জনের জায়গায়, 5 জন তো ছিল না, 3 জন ছিল, তো 3 জনের জায়গায় তারা 6 জনের সুপারিশ করতেন। সেই 6 জনের সুপারিশের মধ্যে থেকে রাষ্ট্রপতি আবার 3 জনকে নিয়োগ দিতেন, সেই ব্যাপারটাই ছিল। এখন নতুন সুপারিশে বলা হচ্ছে
যে আপনার দরখাস্ত আহ্বান করবেন, মনোনয়ন আহ্বান করবেন, এবং সেখানে তাদের সম্পদের বিবরণী তারা দেবেন, এবং সেগুলো যাচাই বাছাই করা হবে। তারপরে তাদের এক ধরনের ভাইবা নেওয়া হবে। হ্যাঁ, এবং সেইভাবে করার কথা বলা হচ্ছে। তাতে করে আপনার রাজনীতি, রাজনৈতিক প্রভাব মুক্ত, কিছুটা সরকারি প্রভাব মুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, যেহেতু দরখাস্ত আহ্বান করা হচ্ছে, সরকার নাম দিচ্ছে না। কিন্তু কমিটির মানুষ যারা, তারা বেশিরভাগই সরকারি মানুষ। এইখানে প্রয়োগ করে দেখা যেতে পারে কতখানি উন্নতি হতে পারে। এটি একটি নতুন ধরনের তারা বলেছেন। তবে এখানে আরেকটি জিনিস সাথে সাথেই যেটি আমার কাছে সংশয় আছে, এবং আপত্তিরও, আমার মনে হয় আপত্তিরও কারণ আছে। সেটা বলা হচ্ছে যে দুদকের যে কাজকর্ম, সেটা বাছাই এবং পর্যালোচনা কমিটির কাছে পেশ করতে হবে আপনার 18 নম্বর প্রস্তাবে। 6 মাস অন্তর অন্তর এটা প্রস্তাব, প্রতিবেদন তৈরি পেশ করতে হবে, এবং সেই প্রতিবেদনের উপরে নাগরিক সমাজ, গণমাধ্যম, বেসরকারি সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণের শুনানি অনুষ্ঠিত হবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি, যে এইটার ফলে দুদকের যে ভাবমূর্তি, সেটার জায়গায় একটু কাজের ক্ষেত্রেও অসুবিধা হবে, ভাবমূর্তির ক্ষেত্রেও অসুবিধা হবে, এবং সেখানে নানান ধরনের আহ তদন্ত অনুসন্ধান সংক্রান্ত ব্যক্তিগত বিষয়ও চলে আসতে পারে। বর্তমানে যে আইনে যেটি আছে, যে দুদক বার্ষিক, বছরে বার্ষিক রিপোর্ট পেশ করবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সেটি সংসদে উপস্থাপন করবেন, এবং সংসদে সেটি বিতর্ক হওয়ার কথা। আমাদের যেটা অসুবিধা, যে রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় ঠিকই, কিন্তু সংসদে উপস্থাপিত হয় কিনা আমরা জানি না। কিন্তু আলোচনা যে হয় না, সেটা আমরা দেখেছি, যে কখনোই কোনো বছরেই প্রতিবেদন নিয়ে আলোচনা হয় না। কিন্তু ওই রাষ্ট্রপতির কাছে যে প্রতিবেদন পেশ করা হয়, সেই প্রতিবেদন নিয়ে যদি সংসদে আলোচনা করা হয়, তাহলে সেটাতেই দুদকের জবাবদিহিতাটা ভালো হয়, এবং দুদকের যে মর্যাদা, সেটাও আপনার রক্ষা হয় আর কি। এরকম পর্যালোচনা বাছাই কমিটির কাছে শুনানির চাইতে। আর কিছু কিছু নিয়োগের ক্ষেত্রে, যেমন সচিব নিয়োগের ক্ষেত্রে আপনার, ওনারা নতুন একটা দিয়েছেন, সুপারিশ, যে প্রতিযোগিতামূলক আহ এক ধরনের বাছাই করা হবে। সরকার নিয়োগ দেবে না, দরখাস্ত আহ্বান করা হবে, সেই দরখাস্ত আহ্বানের মধ্য দিয়ে সচিব নিয়োগ করা হবে। একইভাবে মহাপরিচালক এবং অন্যদের ক্ষেত্রেও তারা বলছেন। তো সেইগুলো আহ যদি বাছাই করা যায় সেরকম, তবে দুদকের ক্ষেত্রে অসুবিধে দাঁড়াবে, যে এখানে তাদের পদোন্নতির ইয়েটা কমে যাচ্ছে। আপনার মহাপরিচালক, পরিচালক, এই সমস্ত পদে তাদের তো পদোন্নতির যে জায়গাটা, সেটা কমছে। আবার এখানে আরেকটা জিনিসও তারা করেছেন, যেটি দেখা যাচ্ছে যে আহ এই প্রশাসন থেকে যে প্রেষণে আনা হতো, ডেপুটেশনে আনা হতো, সেই জায়গাটাকেও একটু করেছেন, যে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছেন, যে এতর বেশি পার্সেন্টেজের, মানে এত শতকরা এত ভাগের বেশি আর ইয়েতে প্রেষণে আনা যাবে না, ডেপুটেশনে আনা যাবে না, সেইটি বলছেন আর কি। তো একদিক দিয়ে সব মিলিয়ে নতুনত্ব আছে, নতুনত্ব আছে। দেখা যেতে পারে আর কি, যে কতখানি উন্নতি হয়। তবে আপনার, আমাদের যেটি অসুবিধে আমাদের যেটি অসুবিধে সেটি হচ্ছে, যে আমরা এখানে তো আইনে, কাগজে কলমে অনেক ভালো ভালো কথাই লেখা থাকে, কিন্তু সেগুলো চর্চাটাই হয় না। এখনো দুদক আইনে এবং আমাদের সংবিধানে যে সমস্ত কথাবার্তা লেখা আছে, সেগুলো মোটেও দুর্নীতির অনুকূলে নয়, কিন্তু তারপরেও দুর্নীতি দেদারসে হচ্ছে। আমাদের এখানে চর্চার অভাব। যারা আমরা এখানে কাজ করি, তাদের আইনের থেকে অনেক দূরে সরে গিয়ে কাজ করি, নিজস্ব আপনার পছন্দ মতো আইনের ব্যাখ্যা করি, এইভাবে চলি। তো এই নতুন করে লিখলেও যদি ওই স্বভাবটা আমাদের না যায়, তাহলে খুব একটা কাজের কাজ হবে বলে মনে হয় না। আপনার রেকর্ডের ভিতরে নয়েজ গেল কিনা? আমি অনেক নয়েজ শুনতে পেলাম। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আমার কানে অনেক নয়েজ আসলো আর কি। হ্যাঁ, ওই ওই যে এই যে নয়েজ গুলো হচ্ছে, এই নয়েজ গুলো আসছে, তাতে রেকর্ডে নয়েজ যাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, না তো এখন যেটি বলছিলেন, যে কি যেন বললেন ওইটা,
ও আচ্ছা। জি জি। একটা জিনিস হচ্ছে কি, ধরেন আমাদের মানে সরকার, দেশ চালাতে গেলে সরকার লাগবে, এবং সরকার লাগলে সেটি অবশ্যই রাজনৈতিক দল দিয়েই সরকার গঠিত হবে। আমাদের অরাজনৈতিক মানে দলবিহীন সরকার, নিরপেক্ষ সরকার হয়তো 2-1 বছরের অন্তর্বর্তী, কিংবা এখন যেটি নতুন করে আবার আসছে যে হয়তো 3 মাসের জন্য ইয়ে কি বলে তত্ত্বাবধায়ক সরকার, এরকম কিছু একটা হয়তো বা থাকবে, কিন্তু বেশিরভাগ সময়টাই দলীয় সরকারই থাকবে। তো সরকার লাগবে, এবং দলীয় সরকার হলে দলীয় সরকারের এখানে যে আপনার প্রভাব সেইটা থাকবেই। এখন আমাদের হচ্ছে যে দলীয় সরকারগুলোকেও একটু দুর্নীতি বিরোধী মনোভাব নিতে হবে। এই দুদকে এই সংস্কার কমিশনের সুপারিশে সেটিও দেখলাম যে নির্বাচনী হলফনামা যাচাই করার কথাও বলা হয়েছে। আবার দুর্নীতিতে নিমজ্জিত এরকম ব্যক্তিদেরকে যাতে দলীয় পদ পদবিতে না রাখা হয় সেরকম কথাও বলা হয়েছে। এইগুলো কতখানি চর্চা হবে সেটার উপরে নির্ভর করছে। যে তবে দুদকের একা তো আর কাজ করবে না, দুদকের সরকারি সহযোগিতাও লাগবে। সরকার সেই পরিবেশটা তৈরি করে দেবে, সেটা যেই সরকারই হোক। একদম সরকারকে ডিনাই করে কিছু করার তো উপায় থাকবে না, কাজে সরকারের সহযোগিতা যতখানি থাকবে দুদক ততখানি কাজ করতে পারবে। এখানে সাথে সাথে আরো একটা জিনিস আছে, যে ধরেন দুদক যে কাজটি করবে, তদন্ত মামলা যেগুলো করবে সেগুলো আদালতে যাবে। আদালতে যদি সেই পরিবেশ তৈরি না হয়, বিচার যদি সেইভাবে না হয়, এবং বিচারের গতি যদি দ্রুত না হয়, বছরের পর বছর, 20 বছর পর 30 বছর ধরে যদি মামলা চলতে থাকে এবং তারপরে একটা সময়ে গিয়ে খালাস হতে থাকে, এখন যেমন করে আমরা খালাসের স্রোত দেখতে পাচ্ছি, তো লাভ কি হবে? তো সেই জায়গায় বিচারেরও সংস্কার যারা করছেন তারা কি সংস্কার করতে পারছেন? তবে এই দুদক সংস্কার কমিশন এই জায়গায় একটা সুপারিশ রাখতে পারতেন আমি মনে করি। সেটা হচ্ছে যে দুদকের মামলা তো নিষ্পত্তি হয় মাত্র বছরের 9%-এর মতো। তে এত সামান্য সংখ্যক মামলা নিষ্পত্তি হওয়ার যেটি কারণ আমি খুঁজে দেখেছি, তারা খুঁজেননি। আমি খুঁজে দেখেছি যে সেখানে দুদকের যে মামলাগুলো যে আদালতে হয়, সেই আদালত নামে স্পেশাল জজ, কিন্তু সেখানে কার্যত সব ধরনের মামলার বিচার হয়। ফলে দুদকের মামলা একটু ক্রিটিক্যাল। দুদকের মামলার যারা আসামি তারা প্রভাবশালী, তারা মামলাকে দীর্ঘায়িত করতে চায়, বিলম্বিত করতে চাই। সব মিলিয়ে দুদকের মামলার নিষ্পত্তি এখানে বিলম্বিত হয়ে যায়, বছরের পর বছর, 20 বছর উপরে থাকছে। সেই জায়গাটাই আমার চাওয়া ছিল যে দুদকের মামলা বিচারের জন্য কয়েকটা নির্ধারিত আদালত করে দেওয়া, একেবারে এক্সক্লুসিভ, যেখানে দুদকের এই দুর্নীতির মামলা ছাড়া আর অন্য কোনো মামলা থাকবে না। এবং অ্যাপিলেট আদালতও সেরকম থাকবে, যেমন করে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপিলেট আদালত আছে, সেখানে এই চাকরি সংক্রান্ত মামলা ছাড়া আর কিছু থাকে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চাকরি সংক্রান্ত মামলা ছাড়া আর কিছু থাকে না। সেই রকমের কয়েকটি গুটি কয়েক আদালত দরকার ছিল এক্সক্লুসিভ। সেই সুপারিশটা তারা রাখলে ভালো হতো, এবং সরকার যদি সেটি বিবেচনা করতেন তাহলে ভালো হতো। এইটা দেখা যাচ্ছে কি আপনার, যখন এই রাজনৈতিক দলের লোকেরা যখন সরকারি ক্ষমতায় থাকেন, তখন তারা সরকারি লোকই হয়ে যান। আর দুদক সরকারি লোকের বিরুদ্ধে মানে দুর্নীতিটা সরকারি লোকই করে, সেটা সাময়িক সরকারি কিংবা আপনার স্থায়ী সরকারি, সরকারি লোকেই দুর্নীতি করে। মানে দুর্নীতি করা সম্ভব, কারণ সরকারি যে ক্ষমতা আছে, পদ পদবি আছে, সেইগুলোই ব্যবহার করে দুর্নীতি করা সম্ভব হয়। তো দুদক সরকারি লোক নিয়েই কাজ করে, এখনো করছে, এবং সরকারি পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও করছে। সেটা হচ্ছে নিচু পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে করছে। আর একটি জায়গায় মোটেও যায় না আপনার, যেমন দুদক হয়তো বা দেখবেন যে সাব রেজিস্ট্রার, তহসিলদার এই সমস্ত নিয়ে কাজ করে, কিন্তু তার উপরে এসিল্যান্ড, তার উপরে যে আরো আরো সচিব আছেন, তাদের বিরুদ্ধে নানান রকমের দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও দুদক কিন্তু কাজ করে না। এইটি আমরা দেখেছি, আপনারাও এটি দেখেছেন। সেইটা না করার পেছনের কারণ ছিল, এখন যেটি আছে সেটি হচ্ছে যে দুদকে প্রশাসনিক কর্মকর্তাই ভারাক্রান্ত। এই প্রশাসন থেকে আসা কর্মকর্তা যারা প্রেষণে আছেন, তারাই এই দুদকের কাজকর্মগুলো পরিচালনা করেন। ফলে সেইখানে একটা ব্যাপার থাকতেই পারে যে নিজস্ব লোকদের
কে বাঁচিয়ে দেওয়ার, সেই জন্য হয়তোবা এই ব্যাপারটা ঘটে আর কি। তো এখন যদি নতুন সুপারিশের অধীনে এরকম প্রশাসনের ক্যাডারের কর্মকর্তাদের আসবার ক্ষেত্রে যদি একটা ব্যারিয়ার তৈরি হয় এবং তাদের সংখ্যা কম থাকে, এবং আপনার দুদকের যারা কমিশনার চেয়ারম্যান হবেন তারা যদি সেইভাবে বাছাই করে নেওয়া যায়, তাহলে হয়তোবা সম্ভব হবে। তবে আমাদের সংস্কৃতি যেটা মনের, আমাদের মানসিক সমস্যা, সেইটা দূর না করলে এটা কিছুতেই সম্ভব নয়। কিছুটা তো ধরেন উন্নতি হতে পারে, বর্তমানে যে অবস্থা আছে তার থেকে। যে সুপারিশ, ইম্পর্টেন্ট যে সুপারিশগুলো আছে, যেমন যদি প্রতি বছর কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়া হয়, এবং যদি সেইভাবে দুদকের চেয়ারম্যান কমিশনারদেরকে বাছাই করে সেরকম আন্তরিক মানুষদেরকে আনা যায় যারা রাজনৈতিক লেজুড়বৃত্তি করেন না, সেরকম মানুষদেরকে যদি আনা যায়, এবং দুদকে কর্মকর্তা মানে মহাপরিচালক, পরিচালক, এই সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে যেভাবে আনবার কথা বলা হচ্ছে সেভাবে যদি আনা যায়, তাহলে কিছুটা পরিবেশের কি বলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলেই আশা করা যায়। আহ, সুপারিশ প্রয়োগের ক্ষেত্রে মানে সুপারিশগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তো সরকার এটি বাস্তবায়ন করলেই করতে পারে, এবং পরবর্তী সরকার এটা না উল্টে দিলেই হলো। বর্তমান সরকার এটি করে যেতে পারেন অর্ডিন্যান্সের মাধ্যমে, পরবর্তী সরকার সেটাকে সংসদে আপনার ইয়ে করে নিলেই হয়ে গেল, আহ, অনুমোদন করে নিলেই হয়ে গেল। কিন্তু আহ এটা যেটা হচ্ছে যে আপনার এটা যদি টেকে, তাহলে কিছুটা তো কাজের উন্নতি হবে, এবং যারা এটা অনুমোদন করবেন তাদেরও বোঝা যাবে যে দুর্নীতির বিরুদ্ধে তাদেরও একটা ধরনের আন্তরিকতা আছে, এবং তারাও সত্যিকার অর্থে দুর্নীতি দূর করতে চান, সেটা বোঝা যাবে। আর যদি ভিন্ন রূপ কিছু ঘটে, তাহলে তাদের স্বরূপটা উন্মোচিত হবে যে তারা দুর্নীতির সাথে আপোষ করতে চান, দুর্নীতিকে লালন করতে চান।